আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমরা জুরিসপ্রুডেন্সের পজেশন বা দখল লেকচার নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করছি থিওরি অফ পজেশন নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, থিওরি অফ পজেশন বা দখলের মতবাদ বা ব্যাখ্যার ইতোমধ্যে আমরা 3টি পর্ব আলোচনা করেছি। এখন আমরা থিওরি অফ পজেশনের সর্বশেষ পর্ব আলোচনা করতে যাচ্ছি। এই পর্বে আমরা হল্যান্ড অ্যান্ড পোলকের থিওরি আলোচনা করব। থিওরি অফ পজেশনের শেষ পর্বে প্রথমেই আমরা হল্যান্ডস থিওরি অফ পজেশন বা হল্যান্ডের দখল সম্পর্কে যে মতবাদ সে বিষয়ে আলোচনা করব। এই ভদ্রলোক হলেন হল্যান্ড। হল্যান্ডের পুরো নাম হচ্ছে স্যার থমাস আর্সকাইন হল্যান্ড। তিনি 1835 সালের জুলাই মাসে জন্মগ্রহণ করেন এবং 1926 সালের মে মাসে মৃত্যুবরণ করেন। হল্যান্ড তার নাম হলেও তিনি একজন ব্রিটিশ আইনজ্ঞ। আমরা দেখছি পজেশন সম্পর্কে হল্যান্ড কি বলেছেন। হল্যান্ডও তার দখলের থিওরিকে সোসিওলজিক্যাল অ্যাপ্রোচের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করেছেন। Holland's theory of possession is founded on preservation of peace in the society. হল্যান্ডের বক্তব্য হলো দখল সংরক্ষণ করাটা হচ্ছে সমাজের শান্তির জন্য। অর্থাৎ দখল নিয়ে যদি কোনো বিরোধ না থাকে তাহলে সেক্ষেত্রে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। ইট কোনোটস মানে হচ্ছে অর্থ প্রকাশ করা, রেসপেক্ট ফর রাইটফুল ক্লেইম অফ পারসন। অর্থাৎ কোনো ব্যক্তির যদি কোনো একটি বস্তুর বা সম্পত্তির উপরে আইনগত অধিকার থাকে, অর্থাৎ এখানে অ্যানিমাসকে গুরুত্ব দিয়েছেন, ওই সম্পত্তিতে তার মালিকানা আছে এটাকে বোঝাতে চেয়েছেন। তাহলে মালিকানা থাকলে ওই সম্পত্তিতে তার ক্লেইম থাকবে, দাবি থাকবে যে এই সম্পত্তিটা আমি মালিক, আমি ক্রয় করেছি অথবা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। হল্যান্ড বলছে যে রেসপেক্ট ফর রাইটফুল ক্লেইম অফ পারসন, একটা সম্পত্তিতে যার রাইটফুল ক্লেইম আছে সেই রাইটফুল ক্লেইম যদি সমাজের অন্য সব মানুষ মেনে নেয় তাহলে তিনি সম্পত্তিটি দখলে নিতে পারবেন। আর তার ফলাফল কি? পিস ইন দ্য সোসাইটি। আপনার রাইটফুল ক্লেইম আপনি করলেন, সমাজের অন্য সবাই সেটা মেনে নিয়ে ওই সম্পত্তির দখল আপনাকে দিয়ে দিল, এটা নিয়ে কোনো বিরোধ তৈরি হলো না, তাহলেই তো সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। দাস এমন ভাবে an owner will possesses his property on much easier terms than those on which a thief will possesses his plunder. কি চমৎকার করে বলছে দেখেন, যদি একটি সম্পত্তিতে আপনার বৈধ অধিকার থাকে, রাইটফুল ক্লেইম থাকে, তাহলে ওই সম্পত্তিটা আপনি যত সহজে আপনার দখলে নিতে পারবেন। কিন্তু দেখেন একজন চোর, তিনিও ওই সম্পত্তিটি, চুরি করা পণ্যটি তার দখলে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্লান্ডার, তার চুরি করা বা লুণ্ঠন করা সম্পত্তিটি তিনি দখলে রাখার চেষ্টা করছেন, কিন্তু তিনি তত সহজে রাখতে পারবেন না। তার ওটি মালিক কর্তৃক নিয়ে নেওয়ার ভয় থাকবে, লুকিয়ে রাখার চিন্তা থাকবে। কিন্তু যিনি বৈধ মালিক, তার মানসিক শক্তিটাই তাকে অনেক সহজে ওই সম্পত্তি দখলে রাখার অধিকার দেবে। তাহলে হল্যান্ডের থিওরির মূল বক্তব্য হলো যে একজন ব্যক্তির রাইটফুল ক্লেইম যদি কোনো সম্পত্তির উপরে থাকে আর সেটা যদি অন্য সবাই মেনে নেয়, এই দখল নিয়ে যদি কোনো বিরোধ তৈরি না হয়, তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি শেষে বলছেন
যে একজন ব্যক্তির যদি কোনো বস্তু বা সম্পত্তির উপর বৈধ অধিকার থাকে, বৈধ দখল থাকে, তাহলে যার বৈধ অধিকার নেই, রাইটফুল ক্লেম নেই, তার চেয়ে খুব সহজেই তিনি ওই সম্পত্তির বা বস্তুর দখলে নিতে পারেন। যেমন একজন চোর একটা সম্পত্তি দখলে রাখার চেয়ে একজন মূল মালিক কর্তৃক একটি সম্পত্তি দখলে রাখা অনেক বেশি সহজ। এখন আমরা থিওরি অফ পজেশনের সর্বশেষ থিওরি আলোচনা করব, প্লোকস থিওরি অফ পজেশন। পজেশন বা দখল সম্পর্কে প্লোক কি আলোচনা করেছেন বা মতবাদ দিয়েছেন সেই বিষয়ে। এই ভদ্রলোক হলেন প্লোক, যার পূর্ণ নাম হচ্ছে স্যার ফ্রেডরিক প্লোক। তিনি 1845 সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে, ইংল্যান্ডের জুরিস্ট। তিনি 1937 সালের জানুয়ারি মাসে মৃত্যুবরণ করেন। দীর্ঘ জীবন পেয়েছেন, 91 বছর। তিনি লন্ডনেই মৃত্যুবরণ করেন। তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে লেখাপড়া করেন। তিনি ছিলেন মূলত একজন একাডেমিক। প্লোক তার থিওরিতে laid emphasis on de facto control rather than on animus in his theory of possession. ল পড়তে যে আমরা দুটো শব্দ শুনব, একটা হচ্ছে ডিফ্যাক্টো, কার্যত, বাস্তবিক, আর একটা হচ্ছে ডি জুর, আইনত। তো এখানে এই ডিফ্যাক্টোকে আমরা কর্পাসের সাথে তুলনা করতে পারি। তো প্লোক বলছেন এই ফিজিক্যাল কন্ট্রোল দেন অন অ্যানিমাস ইন হিজ থিওরি অফ পজেশন। প্লোকের বক্তব্য হলো একটা সম্পত্তির উপরে অ্যানিমাস বা দখলে রাখার ইচ্ছার উপরে ওই সম্পত্তির বাস্তবিক দখলের গুরুত্ব অনেক বেশি। অ্যাকর্ডিং টু হিম, এ জেনারেল ইন্টেন্ট টু কিপ এ থিং আন্ডার one's physical control would suffice to constitute possession. একজন ব্যক্তি যদি একটা সম্পত্তি বস্তুগতভাবেই তার দখলে রাখে বা রাখার ইচ্ছা প্রকাশ করে, সেক্ষেত্রে ওই দখলে রাখা বা দখলে রাখার ইচ্ছা প্রকাশ করাটাই উড সাফিস টু কনস্টিটিউট পজেশন। দখল হওয়ার জন্য সেটাই যথেষ্ট। একটা সম্পত্তি তার দখলে আছে, তিনি দখলে রাখছেন, দখল হওয়ার জন্য এটাই যথেষ্ট। তিনি একটা নতুন তত্ত্ব এখানে দিয়েছেন। তিনি বলছেন, the person in possession of a thing should not only have a physical power over it, but also the ability to exclude others. তিনি বলছেন এখানে, তার আসলে এই বক্তব্যের মধ্যে কিন্তু দুটোই চলে আসে, যদিও তিনি কর্পাসের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন এবং অ্যানিমাসকে কম গুরুত্বপূর্ণ বলেছেন। তবুও দেখেন, যদি আপনার ওই সম্পত্তিতে অ্যানিমাস না থাকে, স্যাভিনি যেভাবে বর্ণনা করেছেন যে নিজের সম্পত্তি নিজের দখলে রাখার যে ইচ্ছা, সেটা যদি না থাকে, তাহলে কিন্তু আপনি ওই সম্পত্তি থেকে অন্য ব্যক্তিদেরকে এক্সক্লুড করতে, বাতিল করতে, সরিয়ে দিতে সক্ষম হবেন না। প্লোক বলছে, দ্য পারসন ইন পজেশন অফ এ থিং, যে ব্যক্তি ওই সম্পত্তিটির দখলে আছে, শুড নট অনলি হ্যাভ এ ফিজিক্যাল পাওয়ার ওভার ইট, ওই সম্পত্তির উপরে তার বস্তুগত দখল থাকলেই এটা হবে না। কি হতে হবে দেখেন, বাট অলসো দ্য এবিলিটি টু এক্সক্লুড আদার্স, ওই সম্পত্তির দখল থেকে তিনি অন্য সবাইকে বিরত রাখতে পারবেন, অর্থাৎ তার দখলটাই তিনি চূড়ান্তভাবে তার কাছে রাখতে পারবেন। এক্ষেত্রে এই প্লোকসের থিওরিরও কিছু সমালোচনা আছে। এক্ষেত্রে তিনি সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন। যে অনেক সময় আমরা দেখেন কি বলছে, বাট
This theory fails in case of possession of a thing by a child who has no physical power, exclude those who are stronger than him. একজন শিশু, তারও তো একটা সম্পত্তি থাকতে পারে, কোনো বস্তু থাকতে পারে। একজন শিশুকে তার কোনো একজন আত্মীয় একটা গিফট দিলেন, যে সম্পত্তিটি তাকে দিলেন, তিনি তো শিশু হওয়ার কারণে ওই সম্পত্তির দখল থেকে অন্যদেরকে বিরত রাখতে পারবেন না। শারীরিকভাবে, জ্ঞানগতভাবে তিনি এটা পারবেন না। তার মানে কি ওই সম্পত্তির দখল ওই শিশুর নয়? এখানে সমালোচনা হয়েছে, যে যারা সমালোচনা করেছেন তারা বলছেন যে দখলে রাখতেই হবে। যেমন একটু আগে আমরা হল্যান্ডের ডেফিনেশনে দেখেছি, যেখানে তিনি কর্পাসের চেয়ে অ্যানিমাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বা যারা পোলকের এই থিওরিকে সমালোচনা করেছেন তারা বলছেন, হ্যাঁ, হয়তো একজন শিশু, তিনি অন্যদের কাছ থেকে তার সম্পত্তি দখল নেওয়া থেকে এক্সক্লুড করতে পারবেন না, কিন্তু আইন কিন্তু তাকে ওই সম্পত্তির দখল দিতে বাধ্য। অতএব পোলক যে বলেছেন দখলের জন্য অন্য ব্যক্তিদেরকে ওই সম্পত্তি থেকে এক্সক্লুড করার ক্ষমতা থাকতে হবে, এটা সব ক্ষেত্রে সত্য নয়। একজন শিশুর ওই সম্পত্তিতে কর্পাস থাকলেও অন্য কেউ তার কাছ থেকে কিন্তু নিয়ে নিতে পারেন। কিন্তু যদি স্যাভিনির ভাষায় অথবা হল্যান্ডের ভাষায় ওখানে অ্যানিমাস থাকে, ওই সম্পত্তিটি যদি সত্যি তার হয়, তাহলে কিন্তু তিনি ওই সম্পত্তি যিনি নিয়ে গেছেন তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা যদি এই পোলকের থিওরিকে সহজ ভাষায় ব্যাখ্যা করি, তাহলে বলতে পারি পোলক এই ফিজিক্যাল কন্ট্রোলের উপরে, অর্থাৎ কর্পাসের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন, অ্যানিমাসের উপরে কম গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন দুটোই থাকতে হবে, কিন্তু কর্পাস হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ডিফ্যাক্টো কন্ট্রোল। তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হলো ফিজিক্যাল কন্ট্রোল থাকলেই সেক্ষেত্রে দখল তৈরি করে। তারপরে তিনি বলেছেন যে না, শুধু ফিজিক্যাল কন্ট্রোল থাকলেই হবে না, সেই ফিজিক্যাল কন্ট্রোল বা পাওয়ারটা এমন হতে হবে যাতে করে তিনি ওই সম্পত্তির দখল থেকে অন্য সবাইকে বিরত রাখতে পারেন। তিনি যদি ওই সম্পত্তির দখল নেওয়া থেকে অন্য সবাইকে বিরত রাখতে পারেন, তাহলেই সেটা হবে চূড়ান্ত দখল। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা পোলকের থিওরিতেও কর্পাসও যেমন পাই, অ্যানিমাসেরও উপস্থিতি পাই। তবে পোলক অ্যানিমাসের চেয়ে কর্পাসকে বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা আমাদের এই আলোচনাটুকু খালেদুর রহমানের জুরিসপ্রুডেন্সের 433 পৃষ্ঠা থেকে নিয়েছি। এই আলোচনার মাধ্যমে আমরা জুরিসপ্রুডেন্সের পজেশন অধ্যায়ের থিওরি অফ পজেশন এই সিনোপসিসের আলোচনা শেষ করলাম। আপনারা যদি এই আলোচনাগুলো একত্রে দেখতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আরিফস লিগাল ভিউয়ে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ আরিফস লিগাল ভিউতে। এর বাইরেও যদি আপনাদের কোনো লেকচারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আলোচনা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।